সিএ আইন পাস করেছি। মুখ্যমন্ত্রী কি বলেন, সিএ করলে পরে সবার নাকি নাগরিকত্ব চলে যাবে। আজকে ফেসবুকে আমি বেশ কয়েকটা সিএ সার্টিফিকেট দিয়েছি, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে, আমাদের অন্যান্য নেতারাও দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করতে চাই, তৃণমূলের কোন কোন নেতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নিচ পর্যন্ত, দম থাকলে তাদেরকে নরেন্দ্র মোদী সরকার সিএ এর মাধ্যমে ভারতের নাগরিক করেছে, দম থাকলে কারো গায়ে হাত দিয়ে দেখান, দেখি আপনার কোন পুলিশ অফিসার কি করতে পারে। ভারতবর্ষের আইন মানবেন না মানে আপনি কে, কোন হরিদাস পাল? কালকে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দিতে এবং বাংলায়, বলছে আরে दीदी ने तो मान लिया। हिंदी সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওয়াকফ এক, दीदी बोला था नहीं मानेंगे मान लिया। হিন্দিতে একটা কথা আছে, আমি কালকে সেটাই বলেছি যে মমতা ব্যানার্জি কোন সি খেত কি মূলি হ্যায়। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান সভা অর্থাৎ আপার হাউস এবং লোয়ার হাউস, লোকসভা এবং রাজ্যসভা যে আইন পাশ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না কেন? ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সেই আইন মানতে হবে, ওয়াকফ আইনও মানতে হবে। পাকিস্তান তৈরি করার চক্রান্ত আমরা সফল হতে দেব না। যতদিন নরেন্দ্র মোদী আছে ততদিন আমরা সফল হতে দেব না। আসামে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা গত পরশুদিন আইন পাশ করেছে, এক মিয়ার 4টা বিবি থাকবে না, করা যাবে না। একটা বউ সামলাতে পারছে না, 4টে বিয়ে করেছে। খাবি কি রে? জঙ্গি বানাচ্ছে, মাদ্রাসায় পাঠাচ্ছে, যা মাদ্রাসা পর, এটা চলতে পারে না। আমাদের সরকার সেই নিয়ম ওখানে করেছে। আমরা ভারতবর্ষকে প্রকৃত সেকুলারিজমের কথা বলে, আজকে বামপন্থীরা যারা সেকুলারিজমের কথা বলে তাদেরকে প্রশ্ন করুন তো, যে কেন আমাদের সূর্যকান্ত মিশ্রর একটার বউ বিয়ের অধিকার থাকবে আর মোহাম্মদ সেলিমের 4টে বিয়ের অধিকার থাকবে? কি ঠিক কি এটা? কেন থাকবে? ভারতবর্ষের সংবিধান নাকি সেকুলার? এই সেকুলারিজম যেটা আমি বলেছি, দেখলেন তো সেকুলারিজমটা কি হলো? পেহেলগাঁওয়ে প্যান্ট খুলে খুলে চেক করে গুলি করা হয়েছে। ভাবুন, একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন, সিপিএম এর নেতারা আবার বললে খেপে যায়, কিন্তু এটা বাস্তবিকতা, মন দিয়ে শুনুন। ওই পেহেলগাঁয়ে যদি সূর্যকান্ত মিশ্র, আমাদের এখানকার প্রার্থী সুজন সখী মানে সুজন চক্রবর্তী এবং তার সাথে মোহাম্মদ সেলিম যদি ঘুরতে যেতেন একসাথে লাল সালাম করতে করতে, আর পেহেলগাঁয়ে যদি এই 3 জন ধরা পড়তো, কি হতো? প্রথমে কলমা পড়তে বলতো 3 জনের কেউ হয়তো পারতো না, ধরে নিলাম মোহাম্মদ সেলিম পারতেও পারতে পারে, আমার জানা নেই। তারপরে শুনতে খারাপ লাগলেও 3 জনের প্যান্টটা খোলা হতো। মোহাম্মদ সেলিম বেঁচে যেতেন, সুজন চক্রবর্তী কিন্তু বাঁচতেন না, সূর্যকান্ত মিশ্রও কিন্তু বাঁচতেন না, উপরে পাঠানোর ব্যবস্থা করে দিত। দিস ইজ দ্য আগলি ফেস অফ সেকুলারিজম। এটাই সেকুলারিজমের আসল রূপ, এটা মাথায় রাখবেন। তাই আমাদের এখানে প্রচুর উদ্বাস্তু মানুষ আছে। আমার পূর্বপুরুষ 1947 সালে বগুড়া থেকে আমার বাবার তখন জন্ম হয়, আমার ঠাকুরদা ওপার থেকে বাংলায় চলে আসে। আমি জানি উদ্বাস্তু সমাজের কি কষ্ট। আমার এক কাকা হারিয়ে গেছিল, আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আমরা জানিও না ভবিষ্যতে সে মরে গেছে না বেঁচে আছে, আমার বাবার পরের ভাই। প্রচুরও গেছে, এরকম উদ্বাস্তু পরিবারের উপর দিয়ে অত্যাচার গেছে। কিন্তু আমরা উদ্বাস্তুরা সেই সময় ভুল করেছিলাম। যে বামপন্থীরা দেশ ভাগ করেছিল, যে শহীদ মিনারের সভার পর গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল, সেই গ্রেট ক্যালকাটা কিলিংসে ওই সভাতে জ্যোতি বসুর যাওয়ার কথা ছিল, যেতে পারেননি কোনো কারণে উনি। কিন্তু এটা ঐতিহাসিক সত্য, ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু উনি যাননি। সোহরাওয়ার্দীর সাথে এক মঞ্চে থাকার কথা ছিল, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বাংলা যে দমদম লোকসভা বিরাটি, ভারতবর্ষে থাকার কথা ছিল না, যাওয়ার কথা ছিল পূর্ব পাকিস্তানে। আমরা সবাই হয়তো বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যদি টিকতে পারতাম, গান করতাম হয়তো সেই সময় বা এখন। মনে রাখবেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার ইতিহাস শিখতে দেওয়া হয়নি, বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, তিনি ছিলেন বলে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা কেউ মুখ্যমন্ত্রী, কেউ MOS হতে পেরেছি।
যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় না থাকতেন, আজকে উদ্বাস্তু হয়ে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর সুকান্ত মজুমদার খুব বেশি হলে একটা কাউন্সিলর হয়ে বসে থাকতো, এর থেকে বেশি কিছু হতে পারতো না। তাই আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আছেন, তার জন্য যদি কারো অবদান থাকে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা। আর পশ্চিমবঙ্গের কি পরিবর্তন আমরা আনতে চাই? আমাদের বামপন্থীরা বলে আমরা ভালো ছিলাম, আমরা চুরি করেননি। এরা অর্ধসত্য কথা বলে, সত্যি কথা কোনো বলে না। 1961 সাল বাংলার অর্থনীতি কি ছিল? 77 সালে বামপন্থীরা আসেন, তারপরে তৃণমূল কংগ্রেস বামপন্থীদের ছাত্রী। 1960-61 ভারতবর্ষের অর্থনীতিতে, যেটাকে জিডিপি বলে, আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে গতকাল তার রেকর্ড এসেছে, দেখেছেন তো সবাই। মোদীর নেতৃত্বে 8.2% আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত। আমরা আমেরিকাকেও ভয় পাই না, কাউকে ডরাই না। আঙ্কেল শ্যাম আগে বলতো আমেরিকাকে, তার জমানা চলে গেছে। 1960-61 সালে এই বাংলার ভারতবর্ষের জিডিপিতে অবদান ছিল 10.5%। মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে বামপন্থীদের অনেক বলেছি, ওদেরকে বেশি বলা উচিত না, ছাগলের তৃতীয় সন্তান, ওদেরকে থাকতে দিন, গুটোগুটি করতে বলুন, সিট পাবে না ওরা। সিট ওদেরকে বাংলার জনগণ আর দেবে না, ওদেরকে 0 থেকে 0ই করে রাখবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, বামপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ওই যে 10.5% ছিল, তারপর থেকে প্রতি বছর নেমেছে, এখন হচ্ছে 5.6। 20তম স্থান আমাদের গোটা দেশের মধ্যে। বাহ, এগিয়ে বাংলা, দারুণ মডেল। মুখ্যমন্ত্রী জবাব দেবেন না কেমন করে 20তম স্থানে পৌঁছলাম আমরা? আমাদের গোটা দেশের যেমন গড় বৃদ্ধির হার, যেটাকে স্টেটের জিডিপি বলে, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, জিএসডিপি, গোটা দেশের বৃদ্ধির হার হচ্ছে 5.6%, 5.6%। পশ্চিমবঙ্গ 4.3। গোটা দেশের অ্যাভারেজের থেকে কম। মনে রাখবেন, গোটা দেশের মধ্যে মহারাষ্ট্র অনেক এগিয়ে, গুজরাট অনেক এগিয়ে, আবার মণিপুর, নাগাল্যান্ড এরা পিছিয়ে। সবারটা যোগ করে ভাগ করে গড় বানানো হয়। অন্যান্যরা অনেক এগিয়ে, আর পশ্চিমবঙ্গ কোথায়? গোটা দেশের যে গড় তার থেকেও 4.3% সেই জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা জায়গা যেখানে সমুদ্র আছে, প্রত্যেকটা রাজ্য এগিয়ে যাচ্ছে। এখানে আমাদেরকে বলে কি, সিপিএম এর লোকেরা বলে নরেন্দ্র মোদী নাকি সব আদানিকে দিয়ে দিচ্ছে, সব আদানিকে দিয়ে দিচ্ছে। কিছুদিন আগে কেরালে একটা পোর্ট উদ্বোধন হয়েছে। সেই পোর্টটাকে তৈরি করেছে, ভালো করে ইন্টারনেটে দেখে নেবেন, আদানি তৈরি করেছে। পোর্টের শুভ উদ্বোধন মঞ্চে কে? মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছে। পেছনে বসে আছেন সিপিএম এর নেতা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তার পাশে বসে আছে কংগ্রেসের নেতা শশী থারুর, তার পাশে বসে আছে আমার বন্ধু, একসাথে কমিটিতে ছিলাম, সিপিএম এর রাজ্যসভার নেতা, তাত্ত্বিক নেতা জন ব্রিটাস। এক মঞ্চে উন্নয়নের জন্য। পশ্চিমবঙ্গে কেন আমরা দেখতে পাই না? পশ্চিমবঙ্গের এত বড় উপকূল, আমরা এখানকার অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারতাম। কে করবে? চোরেরা, যাদের কোনো লক্ষ্য নেই। কোন তৃণমূল নেতাকে রাস্তায় ধরুন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত, বলুন, জিজ্ঞেস করুন আগামী 50 বছরে বাংলা কোথায় যাবে? একটাই উত্তর দেবে, মামাটি মানুষ জিন্দাবাদ। একটা হিন্দি সিনেমা ছিল বান্টি অ্যান্ড বাবলি, দেখেছেন কিনা জানা নেই। অভিষেক বচ্চন আর রানী মুখার্জি, তারা গেছে, তারা তাজমহল বিক্রি করবে। তো যে মন্ত্রী, সে মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের লোকজন পয়সা দিয়ে সেট করেছে। সে গিয়ে মন্ত্রীর বাড়ির সামনে, শশীকলা না রূপকলা সেই মন্ত্রীর নাম, গিয়ে বলছে হামারি মাঙে পুরি করো। মন্ত্রী দৌড়ে পৌঁছেছে, আরে মাঙে কে হ্যাঁ ও তো বাতাও, হামারি মাঙে পুরি করো। মাঙে আর কিছু বলতে পারছে না, কি চাই সেটা তো বলো, সেটা আর বলতে পারছে না, কারণ ওরা তো গেছে সময় নষ্ট করতে। ওই সময়ের মধ্যে রানী মুখার্জি মন্ত্রী সেজে তাজমহল বিক্রি করবে। এটা হচ্ছে সিনেমার গল্প। শশীকলার বাড়িতে গিয়ে বলছে আমারই মাঙে পুরি করো। বলছে শশীকলা, বলছে মাঙে তো কে হ্যাঁ বাতাও। ইংরেজি ও ভারত ছোড় বলে, अंग्रेज कहां से भारत छोड़। তো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই শশীকলার বাড়ির সামনে যারা যাচ্ছিল, জিজ্ঞেস করেন মামাটি মানুষ জিন্দাবাদ। কোথায় পোর্ট হবে, কোথায় শিল্প হবে, শিক্ষা কোথায় যাবে, আমার ছেলেদের হাতে কর্মসংস্থান কোথায় হবে? কোনো উত্তর নেই। বাংলাকে গুজরাট হতে দেব না, কি বলে কিনা? বলে কিনা? আজকে বাঙালির কি দৈন্য দশা ভাবুন। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, অনেক লোক নিশ্চয়ই এখানে ভালোবাসে। আমার কি ভালোবাসেন তো?
হ্যাঁ ভালোবাসেন তো। আবার ঘটি আছেন অনেকে, তারা চিংড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ দেখুন, তৃণমূল কংগ্রেস আবার ঘটি বাঙালকে সমান করে দিয়েছে। কিভাবে? আজকে বাঙাল যে ইলিশ মাছ খায়, সেই ইলিশটা আসে গুজরাট, আর ঘটি যে চিংড়ি মাছটা খায় সেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এটা হচ্ছে বাঙালির অবস্থা। আমি কালকে মজা করে বলেছিলাম গত পরশুদিন, যে এমন অবস্থা আমাদেরকে ডিমও বাইরে থেকে আমদানি করতে হয়, বাঙালি নাকি এখন ডিমও পাঠতে পারে না। এই অবস্থা বাঙালিকে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যে আজকে বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাটের ইলিশ মাছ বাংলাতে আসবে, আর আমরা সেটাকে 1,500, 2,000, 3,000 টাকা কেজি দামে কিনে খাবো। কোথায় বাংলা? কোথায় এগিয়ে বাংলা? কোথায় বিশ্ব বাংলা? কিন্তু বিশ্ব ঢপের বাংলায় পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই এই মুখ্যমন্ত্রীকে আর একটিও দিন দেওয়া উচিত নয়। কিন্তু গণতন্ত্রে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এইবার আমরা সবাই মিলে শপথ নিয়ে আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, আগামী প্রজন্মের হাতে কর্মসংস্থান যদি আনতে হয়, এই মুখ্যমন্ত্রী চলবে না, তার ভাইপোও চলবে না। এই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করতে হবে, যে সরকার বাংলাকে পথ দেখাতে পারে। ভারতবর্ষকে পথ দেখাতে শিক্ষার কথা আমাদের রাজুদা বলছিলেন। আমি গতকাল এই উদাহরণ দিয়েছি, আমি আবার সেই উদাহরণ দিচ্ছি। নরেন্দ্র মোদীর সরকার যখন ভারতবর্ষের ক্ষমতায় আসে, গোটা বিশ্বে কিউএস র্যাঙ্কিং বলে একটি র্যাঙ্কিং হয়, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে র্যাঙ্কিং করে গোটা বিশ্বে। আমেরিকাও মানে থাকে, ইংল্যান্ড মানে, সমস্ত দেশ মানে, এমন কোনো দেশ নয় মানে না। যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেছিল, ভারতবর্ষের সরকারি বেসরকারি সব মিলে, আইআইটি সব মিলে মাত্র 11খানায় এই ধরনের সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, তারা ওই র্যাঙ্কিংয়ে থাকে। কতগুলো মনে রাখবেন? 11টা। নরেন্দ্র মোদী এই 10 বছরে, 15 বছরে সেই 11 সংখ্যাকে বাড়িয়ে 54তে নিয়ে গেছে। 54খানা শিক্ষা প্রতিষ্ঠান তারা ভারতবর্ষের, তারা ওই র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ র্যাঙ্ক করেছে, যেটা এর আগে কোনো হয়। শুধু তাই নয়, এবছর এই শিক্ষাবর্ষে একসাথে 8খানা শিক্ষা প্রতিষ্ঠান তারা এই র্যাঙ্কিং এ ঢুকেছে, যেটা রেকর্ড কোনো দেশের ঢোকেনি। এটা নরেন্দ্র মোদীর ভারত। আমেরিকার ধমকির পরেও যেখানকার জিডিপি চোখ তুলে বলতে পারে আমি ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যারা মহান বেদ থেকে শুরু করে, উপনিষদ থেকে শুরু করে গীতার বাণী যেখানে ধ্বনিত হতো, সেই ভারতবর্ষ। আমরা কোনো ট্রাম্পের কথাই নড়বো না, আমরা 8% জিডিপি করে দেখাবো। এটা নরেন্দ্র মোদীর পরিবর্তিত ভারত। এই ভারত আগামী দিনে গোটা বিশ্বকে পথ দেখাবে। কিন্তু বাংলা ছাড়া ভারত সম্পূর্ণ হতে পারে না। বাংলা ছাড়া, বাংলা ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ দিস কান্ট্রি, বৌদ্ধিক রাজধানী। মুম্বাই যেমন বিজনেসের রাজধানী, অর্থনীতির রাজধানী, এই বাংলা আমাদের বৌদ্ধিক রাজধানী। ভারতবর্ষের বুদ্ধি এই বাংলা থেকে যায়। সেই বাঙালিকে আজকে রাজ্য ছাড়া করেছেন এই মুখ্যমন্ত্রী। 70 লক্ষ সরকারি হিসাবে 70 লক্ষ বাঙালি যারা বাংলার কথা বলে, বাংলার অস্মিতা নাকি রক্ষা করার কথা বলে, তারা অন্য রাজ্যে গিয়ে ডাল ভাতের বদলে ইডলি সাম্বার খাচ্ছে। দাদা বলতে পারে না, আন্না আন্না বলে বেড়াচ্ছে। কে দায়ী? মুখ্যমন্ত্রী। আপনি দায়ী। আর আপনি সেটা করছেন কি? আপনার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য। আর আমি আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কথাকে রিপিট করে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যতই চেষ্টা করুন, আপনার ভাইপো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। আমাদের লক্ষ্য আমাদের প্রজন্মকে, আগামী প্রজন্মকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেয়া, সেই জায়গায় পৌঁছে দেয়া। আজকে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যকে কি করছেন? তার লক্ষ্য তার ভাইপোকে প্রতিষ্ঠা করা। সোনিয়া গান্ধীর লক্ষ্য তার ছেলেকে প্রতিষ্ঠা করা, রাহুল গান্ধীকে। হবে না। ওখানে পাপ্পু, এখানে আপ্পু, দুটোর কোনোটাই চলবে না। পাপ্পুও চলছে না, এখানকার আপ্পুও চলবে না। যতই তুমি জিম করো, ও দিয়ে কিছু হবে না। তাই বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, আগামী 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। ভারতীয় জনতা পার্টির সরকার। এই বিধানসভা চন্দ্রিমা ভট্টাচার্য এখান থেকে যেতেন, তাই তো? আমি জিজ্ঞেস করতে চাই এখানকার মানুষকে, আমি হাত জোর করে জিজ্ঞেস করতে চাই, চন্দ্রিমা ভট্টাচার্যের বাড়ি কবে থেকে এই বিধানসভায় হলো? কোথায় বাড়ি তার? দক্ষিণ কলকাতায় বাড়ি। তো তিনি এখানে এসে আপনাদেরকে শাসন করবেন, আপনাদের নিজেদের লোক নেই। ভারতীয় জনতা পার্টি
কর্মী সমর্থকরা আপনাদের সাথে আছেন, লড়াই করুন। আমাদের চন্দ্রিমা দিকে এইবার আমরা ফেয়ারওয়েল দিয়ে তার নিজের বাড়িতে বসানোর ব্যবস্থা করব এই বিধানসভা নরেন্দ্র মোদীকে। কি জেতাবেন তো? জেতাবেন তো? তখন না আমার প্রার্থীটা পছন্দ হয়নি, এটা হলে ভালো হতো, নাক বেঁকা, এর কান বেঁকা, চলবে কি? একদম আপনাদের মনে রাখতে হবে আমাদের প্রার্থী হচ্ছে পদ্মফুল। বিজেপির কোন নেতার, আমি তো নিজের জন্য অন্ততপক্ষে বলতে পারি, ওনাদের কথা বলতে পারি, আমার 1 পয়সাও দাম নেই। আমার দাম হচ্ছে 0। আমি তখনই 100 হই যখন ওই দুটো শূন্যের সামনে পদ্মফুলটা দাঁড়ায়, তখন আমি 100 হই। ওই পদ্মফুলের জোরে আমার জোরে। পদ্মফুল আছে বলে, পদ্মফুলের কর্মীরা আছে বলে, যারা লড়াই করে বুথে দাঁড়ায়, তৃণমূল নেতার হুমকি চমকি, তার বইয়ের হয়তো শ্লীলতাহানি হতে পারে, মেয়ের স্কুলে যাওয়ার সময় বাধা হতে পারে, তারপরেও আমার যে কর্মীটা গলা ফাটিয়ে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলে চিৎকার করে, সে ভারতীয় জনতা পার্টির সম্পদ, সেই সব জায়গাতে পারে। ভারতীয় জনতা পার্টি মৌলিক পরিবর্তন আনতে চায়। সেই পরিবর্তন, যে পরিবর্তন আমরা বুক ঠুকে বলতে পারি। আমি গতদিনও বলেছিলাম যে আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা কেমন সরকার চালাতে চাই। আমি প্রায় 6 বছরের সাংসদ, প্রায় 1 বছর হতে চললো, আমি ডেট কাল মনে রাখি না, মন্ত্রী হয়তো হয়ে গেছে। এখনো বুক ঠুকে বলতে পারি নিজের এলাকায় কেউ যদি একটা লোক যদি আঙুল তুলে বলতে পারে যে সুকান্ত মজুমদার জোর করে এসে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছে বা 5 টাকা নিয়ে গেছে, সুকান্ত মজুমদার রাজনীতি ছেড়ে দেবে, রাজনীতিতে অংশগ্রহণ করবে না। আমরা বুক ঠুকে বলতে পারি যে নিজের সুখের স্বাচ্ছন্দ্যের জীবন, ইউনিভার্সিটির ল্যাব, এসি ল্যাব, নিজস্ব ল্যাব, তাদের পিএইচডি স্টুডেন্ট ছেড়ে এসে রোদে কালো হয়ে লড়াই করার জন্য এসেছি। তার কারণ বাংলার মৌলিক পরিবর্তন আনতে চায়, এই বাংলাকে রক্ষা করতে চায়, আমার জন্য রক্ষা করতে চায়, সবার জন্য রক্ষা করতে চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।